কল্পনা করুন যে আপনার চোখের কোন কিছু দেখার ক্ষমতা আছে কিনা। আমাদের আজকের গল্পেও তেমনই কিছু ঘটে। গল্পটি শুরু হয় সুকিন নামের একজনকে দিয়ে, যাকে সবাই খুব দুর্ভাগা বলে মনে করত, কারণ তার জন্মের সাথে সাথে তার মা মারা যায় এবং তার বয়স যখন মাত্র 8 বছর তখন তার বাবাও একটি অসুস্থতার কারণে মারা যান, যার কারণে তিনি এবং তার অসুস্থ ভাই উভয়ই একা হয়ে গেলেন। একদিন সন্ধ্যায় যখন তিনি বাড়িতে যাচ্ছিলেন, তিনি একজন চোরকে লক্ষ্য করলেন যে একটি মেয়ের ব্যাগ চুরি করছে, দৌড়াচ্ছিল। সুকিম অবিলম্বে মেয়েটিকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় এবং চোরকে ঘুষি মারার সাথে সাথে ঘুষিটি সরাসরি মেয়েটির দিকে চলে যায়, যার পরে দরিদ্র মেয়েটি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে যায়। চোর এটা দেখে খুব খুশি হলো, কিন্তু সাকিনের মনে হলো তাকে হয়তো কোন ভালো কাজের জন্য বানানো হয়নি, বলেই নিঃশব্দে সেখান থেকে চলে গেলেন। কিছুদূর যেতেই তার চোখ পড়ল একজন মানুষের ওপর। এটা দেখে সুকিন একটা অদ্ভুত শক্তি অনুভব করল। অতঃপর লোকটি শৌকিনকে তার কাছে ডেকে একটি গোপন কথা বলে, যা সে কখনো স্বপ্নেও ভাবেনি। প্রকৃতপক্ষে সুকিরও ছিল সেই ব্যক্তির বিচ্ছিন্ন ছেলে যে তার থেকে বহুদিন আগে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। লোকটি আরও বলেছিল যে তার অনেক রহস্যময় জাদুকরী ক্ষমতা রয়েছে, যার একটি তিনি তার ছেলে সুকিনকে দিতে চেয়েছিলেন। এরপরে জাদুর সাহায্যে সাধ্বী সুকিনকে একটি শক্তি দিয়েছিলেন, যার নাম ছিল সোনার চোখ। লোকটি জানালো সময়ের সাথে সাথে এই শক্তি অনেক বেড়ে যাবে। পরশুকিকে শুধু ভালো কাজেই ব্যবহার করতে হবে। এই শক্তি তার শরীরে প্রবেশ করা মাত্রই সুকিন অজ্ঞান হয়ে পড়ে এবং সকালে যখন তার চোখ খুলল তখন সে রাস্তার উপর পড়ে আছে। অন্যদিকে একটি রক স্ট্যাম্পের নিলাম শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তখন অলিভ নামের এক মহিলা সেই রক স্ট্যাম্পটি একটি নকল স্টাফ দিয়ে প্রতিস্থাপন করেন এবং তারপরে আসল স্ট্যাম্পটি একটি বইতে রেখে দেন। টেবিলের নিচে লুকিয়ে রেখেছিল যাতে সে পড়ে নিতে পারে, কিন্তু সে ফিরে আসার আগেই বইটি পড়ে যায় এবং একজন স্যানিটেশন কর্মী সেটি তুলে আবর্জনার মধ্যে ফেলে দেয়। এরপর বইটি কোনোভাবে সাকিনের একমাত্র বন্ধু জাকিনের মালিকানাধীন একটি দোকানে পৌঁছে যায়। কিছুক্ষণ পর সুকুনও সেখানে পৌঁছে অজান্তেই ওই বইটি কিনে নেন। এরপরে তিনি সেই বইটি তার বাড়িতে নিয়ে যান, যেখানে তিনি তার ফুফুর সাথে রাতের খাবার খান। তখন তার চোখ পড়ল তার ভগ্নিপতির মুখের দুঃখের দিকে, যা তাদের বাড়ির অবস্থার কারণে। আসলে তার ভাবী স্ত্রী সংসারের যাবতীয় খরচ চালাতেন এবং তার ভাইয়ের ওষুধ থেকে শুরু করে শৌকিনের লেখাপড়ার খরচ অনেক বেশি হয়ে যাচ্ছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে তাকে শীঘ্রই একটি চাকরি খুঁজতে হবে এবং তার শ্যালিকা তাকে কেবল তার পড়াশোনায় মনোনিবেশ করতে বলেছিলেন। এরপর সুকিন তার রুমে গেলেন, যেখানে তিনি প্রথমবারের মতো তার ক্ষমতা উপলব্ধি করলেন। আসলে এখন সে জিনিসের মাধ্যমে দেখতে পায় এবং তখনই তার চোখ বইয়ের মধ্যেই থাকে। সেই রক স্ট্যাম্পের আসল মূল্য সম্পর্কে কারো ধারণা ছিল না, সেজন্য সে তৎক্ষণাৎ তার বন্ধু জ্যাকিনের কাছে স্ট্যাম্পটি নিয়ে পৌঁছল এবং তারপরে তারা দুজনে মিলে গেল। সেই ডাকটিকেট হাতে দেখে শক করে যে কালেক্টরের কাছে গিয়েছিলাম, নাম আমি ট্যাঙ্ক। তিনি খুব অবাক হয়েছিলেন, কারণ কয়েকদিন আগে একটি নিলামে তিনি একই স্ট্যাম্প কিনেছিলেন। সেজন্য তিনি ওই স্ট্যাম্প পরীক্ষা করার জন্য একজন বিশেষজ্ঞকে ডেকেছিলেন। তদন্তের পর তিনি সেই সময়টিকে বাস্তব বলে ঘোষণা করেন। বিশেষজ্ঞের পরীক্ষার পর ট্যাঙ্ক হুন স্ট্যাম্পটি কেনার সিদ্ধান্ত নেন এবং যখন তিনি শৌকিনকে এর রেট জানতে চান, তখন তারা উভয়ই তাকে 4 লাখ টাকা বলে দেন। ট্যাং হুন তার হাতে এত টাকা নিয়ে খুব খুশি হয়েছিলেন যখন তিনি জানতে পারলেন যে শৌকিন স্ট্যাম্পে বইয়ের ভিতরে এটি খুঁজে পেয়েছেন। তাই তিনি শৌকিনকে বলেছিলেন যে তিনি খুব ভাগ্যবান। তিনি শৌকিনকে একটি পাথর জুয়া প্রতিযোগিতায় তার সাথে যেতে বলেছিলেন, কিন্তু তিনি তাতে রাজি হননি। অন্যদিকে হাসপাতালের এক চিকিৎসকের সঙ্গে কথা হচ্ছিল সুকনের শ্যালিকা। আসলে সুকিনের ভাইয়ের চিকিৎসার জন্য 10 রুপি 00,000 দরকার ছিল এবং এত টাকা সংগ্রহ করতে তার কিছু সময়ের প্রয়োজন ছিল। কিন্তু ডাক্তার তাকে আর সময় দিতে মোটেও প্রস্তুত ছিলেন না। কিন্তু একদিন সুকিন সেখানে পৌঁছে সমস্ত টাকা ডাক্তারের সামনে রেখে দেয়, কিন্তু ডাক্তার তাকে বলেছে যে এটা এখনো 6 লাখ কম। এটি শুনে সুকিনের তাংহো যে প্রতিযোগিতার কথা বলেছিল তার কথা মনে পড়ে এবং টাকা সংগ্রহের জন্য ট্যাংহো এর সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপরে তারা একটি শহরে পৌঁছে, যেখানে তারা চ্যাং নামে এক মহান শিল্পীর সাথে দেখা করে। চ্যাং এর বাড়িতে রাতের খাবার খাওয়ার পর সুকিন বাথরুম ব্যবহার করতে বেরিয়েছিল, যেখানে হঠাৎ সে একই মেয়ের মুখোমুখি হয় যাকে সে রাতে ঘুষি মেরে অজ্ঞান হয়ে গিয়েছিল। সুকিন সাথে সাথে মেয়েটির কাছে ক্ষমা চাইতে শুরু করে, তারপরে সে তার নাম লুইন বলে এবং ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব শুরু হয়। পরের দিন তারা 4 জন একসাথে পাথরের বাজারে গিয়েছিল, যেখানে চ্যাং তাদের বলেছিল যে তারা যদি পাথরের ভিতরে জেড খুঁজে পায় তবে তারা প্রচুর অর্থ উপার্জন করতে পারে। এই কথা শুনে সুকিন তার ক্ষমতার সাহায্যে একটি পাথর খুঁজে পেলেন যার ভিতরে একটি বিশেষ সত্তা ছিল। এরপর তিনি সানজো নামে এক ব্যক্তির দোকানে পৌঁছান।
যেখানে শৌকিনের পরামর্শে তিনি একটি বিশেষ পাথর বেছে নেন এবং সেই পাথরটি কাটার পর তিনি এর ভিতরে একটি বিশেষ পাইন খুঁজে পান, যা দেখে সানজো সেই পাথরটি বিক্রি করতে অস্বীকার করেন। তাং হুন খুব রেগে যান। সঙ্গে সঙ্গে সানজোর সঙ্গে তর্ক শুরু করেন তিনি। এরপর সানজো বলেন, বিষয়টি সমাধানের জন্য তাদের লড়াই করা উচিত। কিন্তু যখন তাং হুন ইতিমধ্যেই বিরল পাথরটি পেয়েছিলেন, তখন তিনি কেন আবার প্রতিযোগিতা করবেন? সুতরাং তারা কেউই এর জন্য প্রস্তুত ছিল না, কিন্তু শুকিনের তার ক্ষমতার উপর পূর্ণ আস্থা ছিল এবং তিনি সাথে সাথে এই ম্যাচের জন্য প্রস্তুত হয়েছিলেন। হোটেলে যাওয়ার সময় তাদের চারজনই কিছু গুন্ডা আক্রমণ করে। তাদের কাছ থেকে বাঁচতে তারা দুজনের একটি দল তৈরি করে পালিয়ে যায় এবং এদিকে শুকিন ও চ্যাং সামান্য আহত হয়। হোটেলে ফিরে যাচ্ছি, ট্যাং হিউকে বলে যে আসলে সে এবং শান তাদের শৈশবে বন্ধু ছিল, কিন্তু এখন তাদের কাজের কারণে তারা দুজনেই একে অপরের শত্রুতে পরিণত হয়েছে। সেই জায়গার দেখভাল করতে ব্যস্ত ছিলেন, এই কারণে তাদের বন্ধুত্ব অনেক বেড়ে যায়। পরের দিন শুকিন এবং লুয়েন একসাথে শপিং করার জন্য মলে গিয়েছিল এবং লুয়েন কিছু জামাকাপড় চেষ্টা করতে গিয়েছিল। কিছু লোক সেখানে এসে শুকিনকে বন্দি করে নিয়ে যায়। এই পরে তারা শুকিনকে ভ্যানে করে একটি বিশেষ জায়গায় নিয়ে গেল, যেখানে শান ইতিমধ্যেই তার জন্য অপেক্ষা করছিল। তিনি আসন্ন প্রতিযোগিতায় শুকিনকে সমর্থন করতে চেয়েছিলেন, যার বিনিময়ে তিনি শুকিনকে 10 লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু শুকিন সরাসরি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে সেখান থেকে নীরবে চলে যেতে থাকে। কিন্তু তখন শান তাকে থামিয়ে এই প্রতিযোগিতা থেকে দূরে থাকতে বলেন। দেখো, তুমি যদি আমাকে সমর্থন না করো, তাহলে অন্য কাউকেও সমর্থন করো, আমি তোমার পুরো পরিবারকে ধ্বংস করে দেব। সেখান থেকে বের হয়ে সোজা চলে গেলাম শুকিন মলে। যখন তাকে কোথাও দেখা গেল না, তখন তিনি আরো ভয় পেয়ে গেলেন। পরের দিন ম্যাচ চলাকালীন যখন সবাই তাদের পাথর বেছে নিতে ব্যস্ত, হঠাৎ চ্যাংয়ের ফোনে একটি ছবি ভেসে উঠল, যাতে শুকিন শান্তর সাথে দেখা করছে। চ্যাং এটা দেখে খুব অবাক হলেন এবং তিনি সঙ্গে সঙ্গে ট্যাং হুনকে ছবিটি দেখালেন। তারা দুজনেই অনুভব করছিল যে সম্ভবত সুখী তাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে এবং শানকে সমর্থন করছে, এবং তারা যখন শুকিনকে এই বিষয়ে জিজ্ঞাসা করেছিল, তখন সে তাদের আশ্বস্ত করেছিল যে ভাই, আমি আপনার পাশে আছি। তখন হঠাৎ লুইনো সেখানে পৌঁছে তাকে এখনই বলল। দেখে স্বস্তি পেলাম। এরপর শুকিন তার ক্ষমতা ব্যবহার করে একটি পাথর নির্বাচন করে বিচারকদের দিকে ছুড়ে দেন। ফলাফলের সময় শান্ত জোয়ের পাথর থেকে একটি বিশেষ জ্যাট বের হয়েছিল, যা দেখে চ্যাং খুব দুঃখিত হয়েছিলেন, কারণ তার মনে হয়েছিল যে এখন শানের জয় নিশ্চিত। কিন্তু কেউ জানত না যে শান তার বশ কাইতুকে খুশি করার জন্য বিচারকদের অনেক টাকা দিয়েছে। এরপর যখন শাকুনের পালা, তখন তার পাথরে একটি অতি মূল্যবান পাথর পাওয়া গেল, যার কারণে তিনি এই ম্যাচে বিজয়ী হয়েছেন। কিন্তু শান যে এতে মোটেও খুশি ছিল না। সেই শ্যাম শুকিন লুইনকে একটি বিশেষ ব্রেসলেট উপহার দিয়েছিলেন এবং এখন ধীরে ধীরে তাদের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। অন্যদিকে শানজো তার বশ স্কাইটু এর কাছে তার পরাজয়ের জন্য ক্ষমা চাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু কেটু খুব রেগে গিয়েছিলেন এবং তার রাগ শান্ত করার জন্য শানজো তাকে ড্রাগন স্ট্যাম্প আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যার পরে কেটু তাকে দিতে প্রস্তুত হন। একটি শেষ সুযোগ, তবে এখন শানজো এর নিজের কোন দোষ নেই, সুযোগ ছিল না। অন্যদিকে শুকিন তাকে নিয়ে পাথর থেকে বের করা জেডের ব্রেসলেট নিলামে নিয়ে আসে, যেখানে তার ব্রেসলেট 80 লাখ টাকায় বিক্রি হয়। এই পরিমাণ শুনে সবাই খুব খুশি হয়ে যায়। এরপর তাং হুনকে বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে ডাকা হয়, কিন্তু তার বক্তৃতার সময় ট্যাং হুন তার পকেট থেকে দুটি রক স্ট্যাম্প বের করে সবার সামনে নকল রক স্ট্যাম্পটি ছিঁড়ে ফেলে, যার সরাসরি অর্থ ছিল যে এখন আসল রক স্ট্যাম্পের মালিক কেবল ট্যাঙ্ক। এরপর ক্লাবে গিয়ে জয় উদযাপন করেন তারা, কিন্তু পার্টির মাঝখানে বাথরুম থেকেই ট্যাং হুনকে অপহরণ করে নিয়ে যায় কয়েকজন। এরপরে শকিন একটি কল পেয়েছিলেন এবং এই কলটি কাইতুর কাছ থেকে ছিল, যিনি ট্যাং হো মুক্তির বিনিময়ে আসল রক স্ট্যাম্প দাবি করেছিলেন। অন্যদিকে শান তার ভুলের জন্য ক্ষমা চাইতে কাইতুর কাছে পৌঁছেছে। শান জোয়ের ভুলের কারণে তার ক্ষতির জন্য গভীরভাবে হতাশ হয়েছিলেন। পারকায়েতুকে বোঝাতে শানজো তাকে একটি রাস শোনান। আসলে রক স্ট্যাম্পে একটি গুপ্তধনের মানচিত্র লেখা ছিল এবং অন্য দেশের বাসিন্দা হওয়ায় আমি কৃতজ্ঞ। এই গুপ্তধনের কাছে পৌঁছানো যায়নি। কেন তুমি? কিছু পরিকল্পনা খুব ভালো মনে হয়েছিল, কিন্তু এটি প্রশংসা করার পরিবর্তে এটি শানজোকে হত্যা করেছে। অন্যদিকে শুকুন তার সাথে কাইতুর ঘাঁটিতে প্রবেশ করে ট্যাং হুনকে বাঁচাতে। সেখানে তার কিছু লোকের মুখোমুখি হওয়ার পর তারা ট্যাঙ্ক হোর কাছে পৌঁছেছিল, কিন্তু সেখানে তারা দেখেছিল যে ট্যাঙ্কটি একটি টাইম বোমা দিয়ে খাঁচায় বন্দী ছিল, খুব শীঘ্রই বিস্ফোরিত হতে চলেছে। শুকিন তার শক্তির সাহায্যে বোমা ঠেকানোর আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু সে তখনও যথেষ্ট সক্ষম ছিল না।
বর্তমানে কাইতো সেখানে পৌঁছে এবং সে তাদের সবাইকে বন্দুকের মুখে বন্দি করে রাখে এবং এখন তার শর্ত ছিল যে তারা যদি তাংহুনকে বাঁচাতে চায় তাই তাদের সেই রক স্ট্যাম্প তার হাতে তুলে দিতে হবে। ওরা কেউই বুঝতে পারছিল না এখন কি করবে, কিন্তু তারপরে কাইতুর মনোযোগ সরিয়ে নিতে লুইন তার হাত থেকে ব্রেসলেটটি বের করে তার দিকে ছুড়ে দেয়, যার সুযোগ নিয়ে সাকিন এবং চ্যাং একে অপরকে পরাভূত করে। কিছুদিন পর একই লোক শকিনের স্বপ্নে দেখা দেয় এবং এবার সে শুকিনকে আরেকটি জাদুকরী শক্তি দেয় যার সাহায্যে সে অতীত দেখতে পায়। ভিডিওটি ভালো লাগলে লাইক